আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আজকের বিশ্ব। যুদ্ধ যখন সাধারণ মানুষের কাছে মৃত্যু, কান্না, ধ্বংস আর বাস্তুচ্যুতির নাম, তখনই একটি ছোট্ট শ্রেণীর কাছে সেই যুদ্ধই হয়ে ওঠে সোনার খনি। ধ্বংসের আগুনে যখন দেশ পুড়ছে, তখনও কয়েকটি কোম্পানি আরও কিছু প্রভাবশালী মানুষ নীরবে টাকার পাহাড় গড়ে তুলছেন। এই ব্যবস্থার নামই ওয়ারপ্রেনারশিপ, যুদ্ধকে পণ্য বানিয়ে ব্যবসা করার নতুন কৌশল। প্রতিটি বড় যুদ্ধের সাথে সাথে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়, আর এই অস্থিরতাই হয়ে ওঠে তেলের বড় কোম্পানিগুলোর জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর 2022 সালে বিশ্বের শীর্ষ 5টি তেল কোম্পানি একাই নিট মুনাফা করেছে প্রায় $196 বিলিয়ন। ইরান, ইসরায়েল, আমেরিকা সংঘাতের সময় তেলের দাম প্রতি ব্যারেল $120 পর্যন্ত উঠে গিয়েছিল। ফলে শেল, এক্সন মোবিল, সৌদি আরামকোর মতো কোম্পানিগুলো প্রতি ঘন্টায় কয়েক কোটি ডলার অতিরিক্ত মুনাফা করেছে। গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে ইরান যুদ্ধের প্রথম মাসেই শীর্ষ 100 তেল ও গ্যাস কোম্পানি প্রায় $23 বিলিয়ন উইন্ডফল প্রফিট বা অপ্রত্যাশিত মুনাফা তুলেছে। যুদ্ধ যত দীর্ঘ হয় তাদের লাভের অঙ্ক ততই বাড়ে। যুদ্ধের আসল বড় বিজয়ী হলো অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো। লকহেড মার্টিন 2024 সালে আয় করেছে $68 বিলিয়নেরও বেশি। RTX আয় করেছে $43 বিলিয়ন, নর্থরুপ গ্যামম্যান $38 বিলিয়ন। ইসরায়েলের অস্ত্র কোম্পানিগুলো রেকর্ড গড়েছে। 2023 সালে ইসরায়েলের প্রতিরক্ষা রপ্তানি $13 বিলিয়ন ছাড়িয়ে গেছে। গাজায় ব্যবহৃত ড্রোন ও নজরদারি প্রযুক্তি পরে ব্যাটল প্রুভেন বা যুদ্ধে পরীক্ষিত বলে বিশ্বের অন্য দেশে বিক্রি করা হয়। ফলে গাজা অনেকের কাছে হয়ে উঠেছে সামরিক প্রযুক্তির পরীক্ষাগার। যুদ্ধের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এসব কোম্পানির শেয়ারের দামও আকাশ ছোঁয়া হয়। RTX এর শেয়ার 110%, নর্থরপ গ্যামম্যানের 60% বেড়েছে মাত্র কয়েক বছরে। যুদ্ধ শুরু হওয়ার আগেই কিছু প্রভাবশালী মানুষ গোপন তথ্য হাতে পেয়ে বাজার থেকে বিপুল অর্থ লুটে নেন। ট্রাম্পের ইরান সংক্রান্ত সাক্ষাৎকার প্রচারের মাত্র 47 মিনিট আগে তেলের ফিউচার মার্কেটে বিশাল লেনদেন হয়। সাক্ষাৎকার প্রচারের পর তেলের দাম 25% কমে গেলে কয়েকজন মিলিয়ন মিলিয়ন ডলার লাভ করেন। একইভাবে ট্রাম্পের একটি পোস্টের 14 মিনিট আগে এবং শুল্ক স্থগিতের ঘোষণার 18 মিনিট আগে শেয়ার বাজারে অস্বাভাবিক লেনদেন দেখা গেছে। কেউ কেউ মাত্র কয়েক মিনিটে কোটি কোটি টাকা মুনাফা তুলে নিয়েছেন। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে অনেক বিশ্লেষক চিরস্থায়ী যুদ্ধের সবচেয়ে বড় উদাহরণ হিসেবে দেখেন। এখানে যুদ্ধ কখনো পুরোপুরি থামানো হয় না, শুধু নিয়ন্ত্রণে রাখা হয়। কারণ যুদ্ধ থামলে অস্ত্র বিক্রি কমবে, প্রযুক্তি পরীক্ষার সুযোগ বন্ধ হবে এবং পুনর্গঠনের নামে নতুন ব্যবসার দরজাও বন্ধ হয়ে যাবে। যুদ্ধ শেষ হলে ধ্বংস হয়ে যাওয়া শহর গড়ার জন্য আবার নতুন কন্ট্রাক্ট দেওয়া হয় নির্মাণ কোম্পানিগুলোকে। অর্থাৎ প্রথমে ধ্বংস করে লাভ, পরে গড়ার নামে আবার লাভ। যুদ্ধ এখন আর শুধু রাজনীতি নয়, এটি একটি বিশাল অর্থনৈতিক ব্যবস্থা যেখানে অস্ত্র ব্যবসায়ী, তেল কোম্পানি, লবিস্ট এবং ক্ষমতাধর রাজনৈতিক মহল একসঙ্গে কাজ করে। তাদের কাছে যুদ্ধ একটি লাভজনক বিনিয়োগ। যতদিন যুদ্ধ লাভজনক থাকবে ততদিন শান্তির সম্ভাবনা খুবই কম, কারণ যুদ্ধ থামলে তাদের অদৃশ্য সাম্রাজ্যের ভিত নড়ে যাবে। মানুষের রক্ত যখন অন্যের সম্পদের পাহাড়ে পরিণত হয়, তখন সেটি আর কোনো যুদ্ধ থাকে না, হয়ে ওঠে একটি নিষ্ঠুর ব্যবসা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমাতে পর্দার আড়ালে জোরালো কূটনৈতিক তৎপরতা চলছে বলে মনে করা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গত কয়েকদিনে একের পর এক দেশ সফর ও টেলিফোন আলাপের মাধ্যমে আঞ্চলিক সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেন্ট পিটার্সবার্গে বৈঠক করেছেন আরাকচি।
এর আগে তিনি পাকিস্তানের ইসলামাবাদে দুবার সফর করেন এবং ওমানের মাস্কটে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। মাস্কটের ওই বৈঠকে বিভিন্ন দেশের জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। মূল আলোচনার বিষয় হলো হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পরবর্তী সময়ের জন্য স্থগিত রাখার প্রস্তাব করা হয়েছে। ইরান তাদের সর্বশেষ প্রস্তাব পাকিস্তানের কাছে জমা দিয়েছে। 11 এপ্রিল ইসলামাবাদের সরাসরি আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকে পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান প্রদানের মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। হোয়াইট হাউস এখনও ইরানের প্রস্তাবের বিস্তারিত বিষয় নিশ্চিত করেনি। মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেছেন, যুক্তরাষ্ট্র গণমাধ্যমের মাধ্যমে আলোচনা করবে না। আমরা শুধু এমন চুক্তি করব যা আমেরিকান জনগণের স্বার্থ রক্ষা করবে এবং ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরান জানে তাদের কি করতে হবে, তারা চাইলে যোগাযোগ করতে পারে, টেলিফোন তো আছেই। পাকিস্তান বর্তমানে দুই পক্ষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, তারা নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে প্রচেষ্টা চালিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের ওয়ার পাওয়ার্স রেজুলেশন অনুসারে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যেতে হলে ট্রাম্পকে আগামী 1 মের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। এ নিয়ে কংগ্রেসে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। এছাড়া আসন্ন হজ মৌসুম, ট্রাম্পের চীন সফর এবং অন্যান্য সময়সীমা কূটনৈতিক প্রক্রিয়ায় চাপ তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান আলোচনা শুধু হরমুজ প্রণালী বা পারমাণবিক ইস্যুতে সীমাবদ্ধ নয়। এটি আঞ্চলিক নিরাপত্তা, যুদ্ধবিরতি এবং ভবিষ্যতের শক্তির ভারসাম্য নিয়ে বৃহত্তর আলোচনার অংশ। অনেকেই মনে করেন, আলোচনাগুলো এখন জনসমক্ষে নয়, বরং গোপন ও পর্দার আড়ালেই চলছে। কোনো চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি পৌঁছালে তবেই তা প্রকাশ্যে আসতে পারে। নিউ ইয়র্কের আকাশে এক নতুন যুগের সূচনা হয়েছে। ম্যানহাটন থেকে জন এফ কেনেডি জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত প্রথমবারের মতো একটি সম্পূর্ণ বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি সফলভাবে উড্ডয়ন করেছে। গত শুক্রবার জবি এভিয়েশন নামের আমেরিকান কোম্পানি তাদের বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি দিয়ে এই পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করে। এই যানটি ইভিটিওএল প্রযুক্তির, অর্থাৎ এটি হেলিকপ্টারের মতো খাড়াভাবে ওঠানামা করতে পারে এবং সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিতে চলে। সাধারণ সড়ক পথে ম্যানহাটন থেকে জেএফকে বিমানবন্দরে যেতে যানজটের কারণে প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সির মাধ্যমে সেই দূরত্ব মাত্র 10 মিনিটেরও কম সময়ে পাড়ি দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে জবি এভিয়েশন। কোম্পানিটি জানিয়েছে, এই পরীক্ষামূলক ফ্লাইটগুলো নিউ ইয়র্ক সিটির আকাশপথে ভ্রমণের ভবিষ্যৎকে বাস্তবে রূপ দিচ্ছে। এই সেবা চালু হলে যাত্রীরা জেএফকে বিমানবন্দর থেকে ম্যানহাটনের বিভিন্ন হ্যালিপোর্টে খুব দ্রুত পৌঁছে যেতে পারবেন। এই সপ্তাহ জুড়ে জবি এভিয়েশন নিউ ইয়র্কে আরও কয়েকটি পরীক্ষামূলক ফ্লাইট চালাবে। এসব ফ্লাইট শান্ত, পরিবেশ বান্ধব এবং অনেক দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। নিউ ইয়র্ক সরকার এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় এই পরীক্ষাগুলো চলছে। জবি এভিয়েশনের লক্ষ্য হলো নিউ ইয়র্কের বিদ্যমান অবকাঠামোর সঙ্গে তাদের এয়ার ট্যাক্সি সেবাকে যুক্ত করে শহরের যানজট অনেকাংশে কমিয়ে আনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে খুব শীঘ্রই নিউ ইয়র্কে বাণিজ্যিকভাবে এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি চালু করা হতে পারে। এই সফল পরীক্ষা শহরের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।